ভারতবর্ষ এক বিশাল দেশ। ভারতের ঐতিহ্য এবং গৌরব গাথার ইতিহাস সুপ্রাচীন। এই মহান দেশের ইতিহাসও সভ্যময়। দেশের গৌরবময় ইতিহাসে কত বীর বীরাঙ্গনার জীবন কাহিনী উজ্জ্বল হয়ে আছে। কত রাজা, কত কত মহীয়সী নারীর কাহিনী আছে ইতিহাসের পাতায় পাতায়। কত বীর যোদ্ধার কাহিনী উজ্জ্বল নক্ষত্রের মতো জল জল করছে প্রতিটি ইতিহাসের বই। তেমনি হারিয়ে গেছে কত বীর বীরাঙ্গনার কাহিনী ইতিহাসের অতল গভীরে, অথবা ইতিহাসের পাতায় স্থান পায়নি সেসব বীর বীরাঙ্গনার বীরত্বের কাহিনী কোনো এক অজ্ঞাত কারণে। হারিয়ে যাওয়া ইতিহাসের সেই বীরাঙ্গনাদের মধ্যে গুজরাটের মহারানী নাইকি দেবী ছিলেন অসাধারণ বীরাঙ্গনা, যার কাহিনী স্থান পায়নি ইতিহাসের পাতায়। মহারানী, আমাদের মহারাজ গত হয়েছেন আজ প্রায় 1 মাস হতে চলল। এখনো আমাদের রাজ সিংহাসন শূন্য পড়ে আছে। যথার্থ বলেছেন মহামন্ত্রী, তা নিয়ে আমিও খুব উদ্বিগ্ন। রাজকুমারদ্বয় নাবালক, এই অবস্থায় কি করা যায় সেটাই ভাবনা। মহারানীর জয় হোক। কি খবর সেনাপতি? মহারানী, মোহাম্মদ ঘুরি বিভিন্ন দেশের সাথে ইতিমধ্যেই ভারতের মুলতান অধিকার করেন এবং উচ জয় করেন। যতদূর খবর, এবার ঘুরির লক্ষ্য গুজরাটের দিকে। যেটা আমাদের আপনার বিষয় ছিল ঠিক সেটাই হচ্ছে। যেহেতু মোহাম্মদ ঘুরি জেনে গেছে গুজরাট রাজ্য এখন রাজা শূন্য, তাই তার লক্ষ্য এখন গুজরাট। মহামন্ত্রী, আপনি দীর্ঘদিন রাজ্য পরিচালনায় মহারাজকে সুপরামর্শ দিয়েছেন। এখন আমাদের করণীয় কি সেটা বলুন। মহারানী, এখন সর্বাগ্রে দরকার আমাদের রাজা নির্বাচন। যথার্থ বলেছেন মহামন্ত্রী। সেটাই তো ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাফ করবেন মহারানী, আমি বলি কি, আমাদের মহারানী রাজকার্যে সুদক্ষ। তাছাড়া তিনি রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের জন্য সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত। জন্মভূমি গোয়া রাজ্যে। ভাবনা
পড়ে কত কথা, মনে পড়ে কত গান। ভাবনা বয়ে চলে যেন কোথায় দূরে দূরে, মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। মন চলে যায়, মন চলে যায় সেই হাওয়াতে উড়ে উড়ে, মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। শৈশবে যখন আমি রাজকুমারী ছিলাম, কত যত্নে কত আদর করে। শৈশবে যখন আমি রাজকুমারী ছিলাম, কত যত্নে কত আদর করে। শিখিয়েছিল সর্বশাস্ত্র পিতাদেশ করে, মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। ভাবনা বয়ে চলে যেন কোথায় দূরে দূরে, মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। মনে পড়ে কত কথা, মনে পড়ে কত গান। মহারানী, মহারানী, বলুন মহামন্ত্রী। যেহেতু আমাদের রাজপুত্রদ্বয় নাবালক, তাই মহারানী এই সিংহাসনে বসলেই সব সমস্যা সমাধান হবে। না না মহামন্ত্রী, এ সম্ভব নয়। মাফ করবেন মহারানী, মহামন্ত্রীর যুক্তির সাথে আমিও একমত। কিন্তু তা অসম্ভব। কেন কেন, মহারানী? এই সিংহাসনের এখন একমাত্র অধিকার রাজপুত্র ভীমদেব সোলাঙ্কি। আপনি যথার্থ বলেছেন, কিন্তু রাজপুত্র এখনো নাবালক, তাই আমি এই ব্যাপারে পরামর্শদাতাগণের মতামত চাইছি। যথা আজ্ঞা মহারানী। ঘোষণা 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 আজ চারিদিকে বসিবে সব বিজ্ঞ জনে। ঘোষণা আজ চারিদিকে বসিবে সব বিজ্ঞ জনে। কে বসিবে সিংহাসনে, কে বসিবে সিংহাসনে, তা নিয়ে হবে আয়োজন, তা নিয়ে হবে আয়োজন। ঘোষণা 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 আজ চারিদিকে দেশের সব বিজ্ঞজনে, দেশের সব বিজ্ঞজনে ডাক পড়েছে রাজসভায়। আসুন সবাই আসুন আজ, কে বসিবে সিংহাসনে, কে বসিবে সিংহাসনে। তা নিয়ে হবে আয়োজন, তা নিয়ে হবে আয়োজন। ঘোষণা 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 ঘোষণা।
এই সিংহাসনের যোগ্য অধিকারী হলেন মহারানী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মহারানী বিচক্ষণ মহিলা, তাছাড়া সর্ববিদ্যায় পারদর্শী, তাই তিনি হলেন যোগ্য অধিকারী। সঠিক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। জয় মহারানী নাইকি দেবীর জয়। জয় মহারানী নাইকি দেবীর জয়। উপস্থিত সকল পণ্ডিতবর্গ এবং গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। সবাই আসন গ্রহণ করুন। মহারানী, রাজ্যের সমস্ত পরামর্শদাতা, গুণী, বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিগণ আজ বসে সিদ্ধান্ত নেন আপনি এই সিংহাসনের জন্য একমাত্র উপযুক্ত। এখন আপনার সম্মতি পেলে রাজ্যাভিষেকের জন্য দিনক্ষণ ধার্য করা হবে। আমি সমস্ত বিজ্ঞজনের প্রস্তাব মাথা পেতে নিয়ে দুটো কথা বলতে চাই। অবশ্যই মহারানী। মহারাজের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হলেন রাজপুত্র ভীমদেব, কিন্তু সমস্যা হলো রাজপুত্র নাবালক এবং এখনো রাজনীতির শিক্ষা গ্রহণ করছে সে। এখানেই তো সমস্যা। কোনো সমস্যা নেই পণ্ডিতবর্গ। আমার প্রস্তাব, সিংহাসনে বসবেন আমাদের নাবালক রাজপুত্র ভীমদেব সোলাঙ্কি। আর যতদিন না রাজপুত্র সম্পূর্ণ শিক্ষায় পরিপূর্ণ হচ্ছেন, তার হয়ে রাজ্য চালাবো আমি। কি বলেন আপনারা সবাই? এ তো অতি উত্তম প্রস্তাব। আমাদের মহারানী কত বিচক্ষণ, এটাই তার প্রমাণ। জয় মহারানী নাইকি দেবীর জয়। হে গুজরাট রাজ্যের বিশিষ্ট গুণীজন, এবার আপনারা রাজ্যাভিষেকের দিন ধার্য করুন। আনন্দ আজ বইছে দেখো আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে। আহা আনন্দ আজ বইছে দেখো আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে। নাচে পাখি সাথে সাথে সারা বাগান জুড়ে, সারা বাগান জুড়ে। আহা নাচে পাখি সাথে সাথে সারা বাগান জুড়ে, সারা বাগান জুড়ে। আনন্দ আজ বইছে দেখো আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে। ওই আকাশের আলোর সাথে যাবো আজ ভেসে দূরে, ওই আকাশের আলোর সাথে যাবো আজ ভেসে দূরে। আনন্দেরই আকাশ পথে গানের সুরে সুরে, গানের সুরে সুরে। এসো সবাই এসো আজ গান গাই এক সুরে, এসো সবাই এসো আজ গান গাই এক সুরে। আনন্দেরই সাথে সবাই বরণ করি এক সুরে, বরণ করি এক সুরে। আনন্দ আজ বইছে দেখো আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে। আহা আনন্দ আজ বইছে দেখো আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে, আকাশ বাতাস জুড়ে। মুইজউদ্দিন অর্থাৎ মোহাম্মদ ঘুরি, ঘুরি সাম্রাজ্যের অন্যতম প্রধান শাসক ছিলেন। ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি তিনি স্থাপন করেছিলেন। মোহাম্মদ ঘুরি মুলতান এবং উচ জয় করে ধীরে ধীরে গুজরাটের দিকে অগ্রসর হন। লক্ষ্য গুজরাট আক্রমণ। মোহাম্মদ ঘুরি রাজনীতি অপেক্ষা কূটনীতি ভালো বুঝতেন। তিনি ইতিমধ্যেই খবর পেয়েছেন গুজরাট রাজা শূন্য, তাই এবার লক্ষ্য গুজরাট। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस
फंस गई अलगा कोरोगो खोपार बाधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई विनोद बेनीर जरीन फीताए विनोद बेनीर जरीन फीता अंधा इश्क मेरा कस गई दिल वही मेरा फंस गई अलगा कोरोगो खोपार बाधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई কানেরও দুলে প্রাণ রাখিলে বিধিয়া আখিরা দিয়া চোরি করনি দিয়া কানেরো দুলে প্রাণ রাখিলে বিধিয়া আখিরা দিয়া চোরি করনে দিয়া দেহের দেউরিতে বেড়াতে আসিয়া দেহের দেউরিতে বেড়াতে আসিয়া और नहीं वो वापस गई दिल वही मेरा फंस गई अलगा कोरोगो खोपार बाधन दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई কি ব্যাপার গুপ্তচর, এই অসময়ে আসার কারণ কি? মাফ করবেন নবাব, অত্যন্ত শুভ খবর সংগ্রহ করায় নবাবকে জানাতে মন উদ্গ্রীব। তাই কি সেই শুভ সংবাদ, বলো শুনি। রাজাহীন গুজরাটে আপনার এখানে আসার উদ্দেশ্য টের পেয়ে অত্যন্ত ভীতু হয়ে উপায় না পেয়ে রাজ সিংহাসনে বসিয়েছে রাজার নাবালক পুত্রকে। দেশের রাজা হলেন নাবালক? এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। কি শোনালে তুমি গুপ্তচর? এই নাও তোমার ইনাম। জয় নবাব বাদশাহ মোহাম্মদ ঘুরির জয়। জয়। সেনাপতি, আমাদের কাজ যে খুব সহজ হয়ে গেল। একদম তাই নবাব বাদশাহ। সেনাপতি, আর দেরি না করে এক্ষুনি আমাদের চালুক্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হওয়া উচিত। আদেশ করুন মহারাজ। যাও, এক্ষুনি গিয়ে মরুভূমি পার হয়ে চালুক্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নাও। আগামীকাল আমরা সেই দিকে যাত্রা শুরু করব। যথাজ্ঞা নবাব। রাজ্য গড়ি রাজ্য গড়ি রাজ্য গড়ি, চলো ভাই রাজ্য গড়ি রাজ্য গড়ি রাজ্য গড়ি রাজ্য গড়ি, চলো ভাই রাজ্য গড়ি। নবাব মোদের শক্তিধর মহাবলশালী মহাবলশালী, বহু রাজ্য জয় করে আজ হলেন বিত্তশালী হলেন বিত্তশালী। রাজ্য গড়ি রাজ্য গড়ি রাজ্য গড়ি, চলো ভাই রাজ্য গড়ি। যুদ্ধ করে রাজ্য লুটা রাজার ধর্ম বটে রাজার ধর্ম বটে, যুদ্ধ করে রাজ্য লুটা রাজার ধর্ম বটে। নবা সব লুটে পুটে নেবে নিজের ঘটে, আহা নেবে পুরে ঘটে। চলো 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 ভাই, আর দেরি নয় আর দেরি নয়। চলো 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 ভাই, আর দেরি নয়। গুজরাট রাজ্য এখন মোরা করবো জয়, আহা মোরা করবো জয়। রাজ্য গড়ি
রাজ্য গড়ি, রাজ্য গড়ি, চলো ভাই রাজ্য গড়ি। মোহাম্মদ ঘুরি অত্যন্ত চতুর। যেই জানতে পারে আমাদের রাজ্যে একজন নাবালক রাজা, এমনি তাকে দখল করতে বার্তা পাঠিয়ে দিল। মহামন্ত্রী মাফ করবেন, শুধু চতুর নয়, হিংস্রও বটে। সাবধান, সাবধান! মহারাজ রাজাধিরাজ শ্রীল চালুক্য বংশীয় ক্ষত্রিয় সনাতন ধর্মাবলম্বী নাবালক মহারাজ ভীমদেব সোলাঙ্কি রাজমাতা নাইকি দেবী সহ গুপ্ত কক্ষে আসছেন। মহারাজ এবং রাজমাতার জয় হোক। কি খবর মহামন্ত্রী? এই অসময়ে এখানে আহ্বান করার কারণ কি? মহারানী, মোহাম্মদ ঘুরি বিশেষ পত্র পাঠিয়েছে। বিশেষ পত্র? কি লেখা আছে তাতে? পড়ে শোনান। সেলাম। চালুক্য সাম্রাজ্যের মহারানী তথা বর্তমান রাজমাতা, আমি এই মর্মে আপনাকে অবগত করতে চাই, ভারতের মুলতান এবং উচ জয়ের পর আমরা এবার চালুক্য সাম্রাজ্যকে নিজের অধীনে আনতে চাই। কিন্তু একজন নাবালক রাজা এবং এক নারীর সাথে যুদ্ধ করে আমরা কাপুরুষতার পরিচয় দিতে চাই না। তাই দয়া পরবশ হয়ে আপনাকে শর্ত দিচ্ছি, আপনি অবিলম্বে 2 নাবালক সন্তান নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করুন এবং সেই সাথে আপনার সাম্রাজ্যের সমস্ত সোনা মণি মাণিক্য সহ সমস্ত রমণীদের আমার দরবারে প্রেরণ করুন আমার সেনাবাহিনীর জন্য। না হলে অতি শীঘ্রই আমি চালুক্য সাম্রাজ্যে হামলা, লুটপাট এবং নারী অপহরণ শুরু করব। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার শর্তে রাজি হলে আমি আপনাকে আমার বেগম করে রাখব। আপনি রূপবতী, গুণবতী এবং যুবতী, এভাবে যৌবনকে নষ্ট না করে আমার শরণাপন্ন হন। ঘুরি! শান্ত হন রাজমাতা, শান্ত হন। অপরাধ নেবেন না রাজমাতা। আমরা জানি মোহাম্মদ ঘুরি খুবই হিংস্র এবং লম্পট, কিন্তু আমরা যে এখন গভীর বিপদে আছি। ঘুরির সৈন্য সামন্ত বিশাল, তারা যুদ্ধে নিপুণ। এখন এই চালুক্য সাম্রাজ্যে রক্ষার ভার যে আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে রাজমাতা। আপনারা এখন আসুন, আমি কাল সকালে আমার সিদ্ধান্ত জানাবো। যথাজ্ঞা রাজমাতা। মহারাজ সোলাঙ্কিকে তার বিশ্রাম কক্ষে নিয়ে যান। আসি রাজমাতা, শুভরাত্রি। শুভরাত্রি। সাবধানে চালাইয়া মাঝি, সাবধানে চালাইয়া মাঝি, আমার ভাঙা তরি রে, আকুল দরিয়ার বসি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, ডুবাইলি রে, আকুল দরিয়ার বসি কুল নাই।
মহা সংকটে পড়লেন রাজমাতা নাইকি দেবী। এই ঘোর বিপদের দিনে তিনি কারোর সাহায্যও পেলেন না। পার্শ্ববর্তী অনেক রাজ্যে সাহায্য চেয়েছিলেন রাজমাতা, কিন্তু কেউ নিজের বিপদ আশঙ্কায় এগিয়ে আসেনি। একদিকে ঘুড়ির লম্পট দুশ্চরিত্র দৃষ্টি, অন্যদিকে ঘুড়ির বিশাল সৈন্যবাহিনী। মহারানী ঘোর বিপদে। কি করে রক্ষা করবে নিজের রাজ্য? কি করে রক্ষা করবে নিজের এবং রাজ্যের রমণীদের সম্ভ্রম? মোহাম্মদ ঘুরির সন্ত্রাসী বাহিনী ইতিমধ্যে অনিলওয়াড়া পট্টনের দিকে অগ্রসর হওয়ার সময় ভিল উপজাতিদের সামনে পেয়ে ব্যাপক সন্ত্রাস চালায় হিংস্র ঘুরির নির্দেশে। উপজাতিদের ঘরগুলো জ্বালিয়ে দেয় ঘুড়ির বাহিনী। তাদের অর্থ সম্পদ লুট করে সুন্দরী মেয়ে ও রমণীদের তুলে নিয়ে যায় ঘুড়ির সন্ত্রাসী বাহিনী। ভিল উপজাতিরা এই ঘোর সংকটে পড়ে মহারানী নাইকি দেবীর শরণাপন্ন হলেন। নাইকি দেবী ঘুড়ির নৃশংস কাহিনী শুনে কিছুক্ষণ চুপ থেকে তাদের জানিয়ে দিলেন, আমি ঘুড়ির সঙ্গে সন্ধি করতে যাচ্ছি। তার বিরুদ্ধাচারণ আমার পক্ষে সম্ভব নয়। আরে সি 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 গুজরাটের মহারানী করলেন তাকি রে, করলেন তাকি। গুজরাটের মহারানী করলেন তাকি রে, করলেন তাকি। আরে সি 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 আরে সি 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 রানী নাকি রাজি হলে ঘুড়ির প্রস্তাবে রে, ঘুড়ির প্রস্তাবে। রানী নাকি রাজি হলে ঘুড়ির প্রস্তাবে রে, ঘুড়ির প্রস্তাবে। তবে কি রানী হলেন, তবে কি রানী হলেন লোভী বাস্তবে রে, লোভী বাস্তবে। আরে সি 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 আরে সি 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 মাংস মাংস চুলোয় গেল সালুক বংশে রে, সালুক বংশে। মাংস মাংস চুলোয় গেল সালুক বংশে রে, সালুক বংশে। বাজলো এবার এই সাম্রাজ্যের, বাজলো এবার এই সাম্রাজ্যের ঘন্টা ঘনছে রে, ঘন্টা ঘনছে। আরে সি 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 আরে সি 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 গুজরাটের মহারানী করলেন তাকি রে, করলেন তাকি। গুজরাটের মহারানী করলেন তাকি রে, করলেন তাকি। গুজরাটের মহারানী করলেন তাকি রে, করলেন তাকি। সেনাপতি তাজউদ্দিন, জাহাপনা, আদেশ করুন। ভিল উপজাতিদের থেকে ছিনিয়ে আনা সব সম্পদ ঠিকভাবে বাটবাটোয়ারা হয়েছে তো? হ্যাঁ জাহাপনা, রাজকোষে 2/3 রেখে বাকিগুলো সব সকলের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। বেশ বেশ। তা নিয়ে কোনো সমস্যা নেই জাহাপনা, কিন্তু সমস্যা অন্যখানে। সমস্যা? কিসের সমস্যা সেনাপতি তাজউদ্দিন? নবাবের নজর এড়িয়ে এক 16 বছরী উপজাতি কুমারী এক সিপাহীর কাছে আছে। সে এতটাই সুন্দরী যে তার দিকে একবার নজর পড়লে আর চোখ ফেরানো যায় না। আচ্ছা, তাই নাকি? তার বিপদটা কোথায়? সমস্যা হলো, ওই কুমারী মেয়েকে আপনার দ্বিতীয় সেনাপতি নসিরউদ্দিন চাইছে তার কাছে 7 দিন রাখতে। তারপর সিপাহী যেন তাকে বিয়ে করে, কিন্তু সিপাহী তাতে রাজি হচ্ছে না। সেনাপতি তাজউদ্দিন, সেনাপতি নাসিরউদ্দিনকে এক্ষুনি বলে দাও ওই উপজাতি ষোড়শীকে ভালো করে স্নান করিয়ে গায়ে সুগন্ধি চন্দন মাখিয়ে আমার অন্দরমহলে নিয়ে আসতে। যথাজ্ঞা জাহাপনা, আমি এখনই আদেশ পাঠাচ্ছি। জয় জাহাপনা নবাব বাদশাহ মোহাম্মদ ঘুরির জয়। সিপাহী সালহার, কি সংবাদ বলো? জাহাপনা,
চালুক্য সাম্রাজ্য থেকে সামন্তরাজ কীর্তিপাল রাজমাতা নাইকি দেবীর সন্ধিপত্র এবং প্রচুর নজরানা নিয়ে হাজির। নবাবের আজ্ঞার প্রত্যাশী তিনি। সালহার, এ কি কাহিনী শোনালে তুমি? এত সহজেই রানী আমার বার্তায় রাজি হয়ে গেছে? সে তো ভাবনার অতীত। বলো বলো, কীর্তিপালকে আসতে বলো এক্ষুনি। তাজউদ্দিন, কি বুঝলে? নবাবের ভয়ে কম্পমান রাজমাতা। জয় দিগ্বিজয়ী নবাব মোহাম্মদ ঘুরির জয়। চালুক্য সাম্রাজ্যের নাবালক মহারাজ দ্বিতীয় ভীমদেব সোলাঙ্কি এবং রাজমাতা নাইকি দেবীর পক্ষ থেকে নবাবের জন্য এই সামান্য উপহার। তাতে 10 সহস্র স্বর্ণমুদ্রা আর সাথে হীরা এবং মাণিক্য আছে। দয়া করে গ্রহণ করুন। মহারানী নাইকি দেবী খুব বুদ্ধিমতী এবং বিচক্ষণ মহিষী। আমি খুব আনন্দিত হলাম সামন্তরাজ। সাদরে সব গ্রহণ করলাম। সেনাপতি, যথাজ্ঞা জাহাপনা। নবাব বাদশাহ, সাথে আমাদের মহারাজ এই বার্তা পাঠিয়েছে আপনাকে। নবাব অনুমতি দিলে আমি পাঠ করে শোনাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মহারাজ এবং রাজমাতা আপনার সন্ধিপত্রকে সম্মান জানিয়ে এইসব সামান্য উপহারের সাথে জানিয়েছেন যে সোমনাথ মন্দিরের স্বর্ণভাণ্ডার মহারাজ উপহার হিসাবে প্রদান করতে চান আপনাকে। আর এর বিনিময়ে রাজমাতার আবেদন, আপনারা আর গুজরাটের রাজধানী আনিল ওয়ারা পট্টন সহ সমস্ত গুরুত্বপূর্ণ জনপদগুলিতে দাঙ্গা হাঙ্গামা করতে পারবেন না। আপনি সম্মতি থাকলে রাজমাতা খুব শীঘ্রই আপনার সাথে সাক্ষাতে মিলিত হবেন। রাজমাতা নাইকি দেবী একজন অভিজ্ঞ এবং সুদক্ষ মহারানী। আমি ওনার সমস্ত শর্তে রাজি। সামন্তরাজ, আপনি রাজমাতাকে বলে দেবেন আমি ওনার সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহী। জয় নবাব বাদশাহ মোহাম্মদ ঘুরির জয়। সালহার, তুমি যথাযথ সম্মানের সাথে সামন্তরাজের আতিথেয়তার ব্যবস্থা করো। যথা আজ্ঞা জাহাপনা। সেনাপতি তাজউদ্দিন, এত সহজে রানী আমার হস্তগত হবেন, এই যে আমার স্বপ্নের অতীত। না হয়ে উপায় কি? নাইকি দেবী ভালো করে বুঝে গেছেন নবাবের দাসত্ব তো ওনাকে স্বীকার করতেই হবে, তাই নিজের থেকেই রাজি হয়ে যান। একবার আমার সাথে মিলিত হোক, তারপর সব ধীরে ধীরে আমার কবজায় চলে আসবে। রাজত্ব, ধন, সম্পদ সব। তাজউদ্দিন, এই মহা আনন্দের দিনে গান বাজনা নাচ গানের সাথে মহা উৎসবের আয়োজন করো। যথাজ্ঞা জাহাপনা। ও ভাই রে পীরিতি কাঠালে রাঠা, ভাইরে পীরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না। ভাইরে পীড়িত কাঠালের আঠা, ভাইরে পীড়িত কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না।
জানো না, আর পড়লে পীড়িত হয় বিপরীত, পরে ঘটবে যন্ত্রণা। যেমন সিটে করে পিঁপড়ে পড়লে, যেমন সিটে করে পিঁপড়ে পড়লে, সে পিঁপড়ে লড়তে সরতে পারে না, লড়তে সরতে পারে না। গোলে মালে পীড়িত কইরো না, 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 গোলে মালে পীড়িত কইরো না। রানী নিজের সুখের জন্যে, নিজের ঐশ্বর্যের জন্যে, নিজের চাহিদা পূরণের জন্যে এইভাবে রাজ্যটাকে দিয়ে দিল ওই সন্ত্রাসী হিংস্র লম্পট ঘুরির হাতে। আমাদেরকে সাহায্য করা তো দূর, রানী নিজেই বিক্রি হয়ে গেলেন ঘুরির কাছে। সেটা বলতে মনে ঘৃণা এসে যায়। আরে এখন রাজা থাকলে কখনো এমনটা হতে দিত না। সরবে রাজ সিংহাসনের মাথাটা কাটা যাচ্ছে। ওই দেখো সর্দার, এদিকে কেউ আসছে মশাল নিয়ে। এত রাইতে কে আসছে রে? ঘুরি আবার ফিরে আসছে না তো? ঘুরি কিনো আসবে? আমরার বউ লিসে, বেটি লিসে, সব সম্পদ লুট করে লিসে, এখন আর কি লিবে সর্দার? এই বলেছিস বেটা, তবে কিনো আসবে? সর্দার, এ নবাব না আসে, এ তো রাজবাড়ির লোক আছে। এত রাতে রাজবাড়ির লোক কিনো আসছে? কি চাই আমাদের কাছে? সর্দার, দেখো কে দেখা করতে এসছে তোমার সাথে। সামন্তরাজ, আমরা আর কারুর সাথে দেখা নাই করব। তোমরা তো ওই ঘুরির দালাল আছে। আমরা ওই ঘুরিকে ঘৃণা করে এখনো, এবং ঘৃণা করব মৃত্যু পর্যন্ত। সাবাস সর্দার, সাবাস। এই ঘৃণাটাই আমি চাই। আরে রাজমাতা, আপনি স্বয়ং এত রাতে কেন এলেন? গোপন বৈঠক করতে। গোপন বৈঠক? মোহাম্মদ ঘুরি আপনাদের এবং আমাদের পরম শত্রু। আপনাদের সাথে ঘটে যাওয়া মহা অন্যায় এবং আমার রাজধানীর দিকে হাত বাড়ানোর অপরাধে তাকে এবার উপযুক্ত শাস্তি দেব আমি। কিন্তু রাজমাতা, সেদিন যে বললেন আপনি তার প্রস্তাবে রাজি হইবে। এটাই ছিল কৌশল। ওই মেচ্ছ লম্পট বিধর্মী বর্বরের প্রস্তাব মেনে নেওয়ার আগে মৃত্যু বরণ করা শ্রেয় আমার সর্দার। জয় বীরাঙ্গনা রাজমাতা নাইকি দেবীর জয়। জয় বীরাঙ্গনা রাজমাতা নাইকি দেবীর জয়। এখন জয় জয়ধ্বনি করার সময় নয় সর্দার, আমাদের হাতে একদম সময় নেই। আগামীকাল ভোরে আমাদের খুব সতর্কে পৌঁছতে হবে মাউন্ট আবুর সম্পূর্ণ পাদদেশে অবস্থিত গাদারঘাট গিরিপথে। ওই সংকীর্ণ গিরিপথ কিনো? আমারই আহ্বানে ঘুরি আসছে আমার সাথে একান্তে দেখা করতে। এটাই হচ্ছে আমার রণকৌশল। শয়তানকে জব্দ করতে হলে শয়তানি চাই। তোমরা সবাই যুদ্ধবেশে প্রস্তুত হয়ে যাও। ওরা আসার আগে চারদিক ঘিরে নেবে তোমরা এবং আমার সৈন্যরা, যাতে ঘুড়ির একটা সিপাহীও পালাতে না পারে। আর জন্যে আমরা মত করো মাতা। ঘুরি আমরা সব শেষ করেছে। জীবন থাকতে ওই শয়তানটাকে আমরা ছাড়বো না। আর এটাই হলো সেই উপযুক্ত সময়। আর দেরি করো না কেউ, যাও এক্ষুনি বেরিয়ে পড়ো। বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে উগনে নাও খানি বাইও। বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে উগনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পান। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে উগনে নাও খানি বাইও। শৃঙ্খল
এ কোন সোনার গায়, আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তরি আবার কেন ফাটি, তরি আবার কেন বোঝান যেতে চাই, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়। দুঃখেরি কান্ডারি করি আমি ভাসিয়েছিলেন ভাঙা তরি, দুঃখেরি কান্ডারি করি আমি ভাসিয়েছিলেন ভাঙা তরি। তুমি ডাক দিলে কে স্বপন করি, ডাক দিলে কে স্বপন করি, নয়ন ইশারায় কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়, এ কোন সোনার গায়, এ কোন সোনার গায়। এত সংকীর্ণ পথ, মহারানীর এই জায়গাটাই পছন্দ হলো বুঝি? তাই তো মনে হচ্ছে জাহাপনা। সেলাম নবাব। তোমাদের মহারানী কোথায় সামন্তরাজ? আমি যে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ব্যাকুলতা দমন করে আগে শক্তির পরীক্ষা দিন নবাব। শক্তির পরীক্ষা মানে? দিগ্বিজয়ী বীর আপনি, আপনার বীরত্ব, আপনার পৌরুষত্ব শুধু শুনেছি, আসলে সেটা কতটা সত্যি সেটা পরখ না করে কি করে আমি আপনার দাসত্ব স্বীকার করি বলুন? এই রকম তেজস্বিনী নারী আমার ভীষণ পছন্দ। আমি খুশি হলাম নাইকি দেবী। তুমি পরখ করে নাও সোলাঙ্কি রাজ অজয়পাল থেকে আমার বীরত্ব কত বেশি। আমি কথা দিচ্ছি, শক্তি পরীক্ষা শেষে আজ আমি তোমাকে কোলে বসিয়ে নিয়ে যাব আমার শিবিরে, একান্ত আমার করে। যুদ্ধ মানে হিংসা, যুদ্ধ মানে ক্ষয়, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ভয়, যুদ্ধ মানে হিংসা, যুদ্ধ মানে ক্ষয়, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ভয়, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে রক্তক্ষয়, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে রক্তক্ষয়, যুদ্ধ মানে হিংসা, যুদ্ধ মানে ক্ষয়, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে ভয়। তবু যদি যুদ্ধ চাও, তবু যদি যুদ্ধ চাও, দাও জীবন দাও প্রাণ, তবু যদি যুদ্ধ চাও, দাও জীবন দাও প্রাণ। রক্তে হাত রাঙিয়ে নাও, মনে যদি শান্তি পাও, রক্তে হাত রাঙিয়ে নাও, মনে যদি শান্তি পাও। যুদ্ধ যুদ্ধ ধ্বংস আর ভয়, যুদ্ধ যুদ্ধ ধ্বংস আর ভয়, যুদ্ধ যুদ্ধ ধ্বংস আর লম্পট, দুরাচার, মেচ্ছ, তোর চাহিদার শেষ হয় না? তবে দেখ, আজ আমি তোকে নপুংসক করে তোর চিরদিনের মতো চাহিদা শেষ করছি। আহ!
আগুন